সুপ্রভাত বন্ধুরা। প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত কী ধরনের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন প্রকল্প সংক্রান্ত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আমাদের ক্লাসের পর্ব হচ্ছে ৭। আমরা এই ভিডিওটা প্রেজেন্ট করছি অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে, বোলপুর শান্তিনিকেতন ব্রাঞ্চের তরফে। চল তাহলে আর সময় নষ্ট না করে আমরা প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নিই। প্রথম কোশ্চেন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। তো সর্বশিক্ষা অভিযানের রিলেটেড কী কী কোশ্চেন রয়েছে বা কী কী প্রশ্ন হতে পারে আমরা একটু বিস্তারিতভাবে দেখব। তো দেখো, প্রথমেই জানিয়ে রাখি, সর্বশিক্ষা অভিযান যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে সর্বজন তোমরা যে বিষয়গুলি পয়েন্ট করবে বা মনে রাখবে সেটা হচ্ছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাস্তবে রূপায়ণ করতে যে প্রকল্পগুলি সরকার গ্রহণ করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো সর্বশিক্ষা অভিযান। সবার শিক্ষার জন্য এই প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ভারতীয় সংবিধানের নীতি নিয়মকে মেনে সর্বশিক্ষা অভিযান ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সংবিধানে ১৯৯৯ সালে সংবিধানের ৮৬তম সংশোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শিশুর মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং সেই সঙ্গে ওই বছরেই অর্থাৎ ৬ থেকে ১৪ বছরের বয়সের প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব অভিভাবকদের উপর প্রেরণ করা হয়। সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শুরু হয়। পরে ২০১১ সালে এটি সর্বশিক্ষা মিশন নামে পশ্চিমবঙ্গে রূপায়িত হয়। আর আমাদের রাজ্যে ২০০৩ সালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও সময়সীমা: ২০০৭ সালের মধ্যে সকল শিশুকে ৫ বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা। ১ নম্বর পয়েন্ট গেল। ২ নম্বর পয়েন্ট হচ্ছে বা উদ্দেশ্য যদি বলি, তাহলে হচ্ছে ছেলে এবং মেয়েদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ৩ নম্বর পয়েন্ট, কুসংস্কার মুক্ত বিজ্ঞান চেতনামূলক সমাজ তৈরি করা। ৪ নম্বর পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ও অন্যান্য সামাজিক বৈষম্য দূর করা। নেক্সট পয়েন্ট, ৬ থেকে ১৪ বছর বয়সী সকল ছেলেমেয়েদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষকের সুনিশ্চিত করা। ২০১০ সালে ২০১০ খ্রিস্টাব্দের মধ্যে সকল শিশুকে ৮ বছরের প্রাথমিক শিক্ষা সম্পন্ন। জীবন ধর্ম শিক্ষার গুরুত্ব আরোপ করে গুণগত মান অর্জনে সহায়তা করা। নেক্সট পয়েন্ট, ২০১০ সালের মধ্যে ৫ থেকে ১৪ বছরের সকল শিশুকে বিদ্যালয়ে ধরে রাখার সুনিশ্চিত করা। এই কটা পয়েন্ট তোমাদেরকে মোটামুটিভাবে বলতে হবে। আরও কিছু যদি তুমি এর মধ্যে যোগ করতে চাও তাহলে ঠিক এরকম হবে। এর সমস্ত প্রথম শুরু বা ইতিহাসের কথা বলো, তাহলে সর্বশিক্ষা অভিযানে দেশের সমস্ত কেন্দ্র ও রাজ্যগুলি অঞ্চলে একই সাথে শুরু হয়েছিল। তবে এই প্রকল্পটির সফল বাস্তবায়নের একটি প্রাথমিক উদাহরণ হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গ্রামের কথা প্রায়ই উল্লেখ করা হয়। সেখানে একটি প্রাক প্রকল্প সফল হয়েছিল। এর যদি মূল উদ্দেশ্য দেখি, তাহলে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও উন্নত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সামাজিক ও লিঙ্গ বৈষম্য দূর করা এর অন্যতম উদ্দেশ্য। অবকাঠামো উন্নয়ন যদি বলা হয়, তাহলে নতুন স্কুল নির্মাণ, অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করা, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করার মাধ্যমে স্কুলের পরিকাঠামো উন্নত করা। বিকল্প শিক্ষার যদি বলি, তাহলে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য বিকল্প শিক্ষাকেন্দ্র, বিশেষ শিবির পরিচালনা করা, যাতে তারা আবার মূলধারায় শিক্ষায় ফিরে আসতে পারে। এবং কস্তুরী গান্ধী বালিকা বিদ্যালয় যদি বলি, কেজিবিভি সর্বশিক্ষা অভিযানের অধীনে ২০০৪ সালে শিক্ষা থেকে বঞ্চিত মেয়েদের জন্য একটি আবাসিক বিদ্যালয় চালু হয়। এবং এখানে মনে রাখতে হবে, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান ও তাদের দক্ষতা বৃদ্ধির উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এবং আরও রয়েছে যেটা বিনামূল্যে উপকরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়। এই কটা পয়েন্ট তুমি যদি মনে রাখো তাহলে তোমার সর্বশিক্ষা মিশনের জন্য যথেষ্ট। এরপর দেখব আরেকটি প্রকল্প মোটামুটি, সেটা হচ্ছে সমগ্র শিক্ষা মিশন। দেখো, সমগ্র শিক্ষা মিশন বা অভিযান হলো পূর্বের সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শিক্ষক শিখন এই কর্মসূচিগুলির সংযুক্তকরণের একটি জাতীয় প্রকল্প। 2011 সালের পরবর্তীতে সর্বশিক্ষা অভিযানে সমগ্র শিক্ষা মিশনে রূপে আত্মপ্রকাশ করে। এর যদি আমরা লক্ষ্যগুলো দেখি তাহলে দেখতে পাবো গুণগত মানের শিক্ষা, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, কারিগরি শিক্ষার ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া, বিদ্যালয়গুলির উন্নতি সাধন এবং নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ। এগুলো হচ্ছে আমাদের সমগ্র শিক্ষা মিশনের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। এরপর আমরা দেখছি যে তোমাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগেও আমরা বলেছি এই সংক্রান্ত বিষয়ে। তোমরা যারা অফলাইনে প্রাইমারি টেট বা এসএলএসটি সংক্রান্ত ইন্টারভিউ দিতে চাও, বা মক ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন নিজেকে দিতে চাও বা নিজেকে যাচাই করতে চাও যে তোমাদের প্রস্তুতি ঠিক কোন জায়গায় হয়েছে, তাহলে তোমরা আমাদের বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাসে আসতে পারো। আমাদেরকে এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, তাহলেই তোমরা আসতে পারবে। আমাদের সপ্তাহে অফলাইনে 1 থেকে 2 দিন মক ক্লাস এবং ডেমনস্ট্রেশন নেওয়া হচ্ছে। ফিজ আমাদের খুবই কম রাখা হয়েছে, মাত্র 1500 টাকা, এবং এর ক্লাস শুরু হয়েছে 14ই অক্টোবর থেকে। ঠিক আছে? এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের ব্যাচ পরিচালনা করা হয়, যেগুলো তোমাদেরকে হালকা বিস্তর আলো মা বা এখানে দেওয়া হয়েছে। এরপর দেখব আমরা পরবর্তী কোশ্চেন। দেখো, পরবর্তী কোশ্চেন খুব বাস্তব একটা কোশ্চেন, এবং ইন্টারভিউয়ে এই কোশ্চেনকে বহু ছাত্রছাত্রীদেরকে বিগত বছরে প্রশ্ন করা হয়েছে। তো প্রথম, প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটে আচার্য প্রফুল্লচন্দ্রের ছবি থাকে কেন? হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের এটা দেখানোর চেষ্টা করি। দেখো, পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের যেটি অফিস বা তার নাম কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, অর্থাৎ এপিসি ভবন। এবং এই ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছবিও আছে। এটা তোমরা প্রত্যেকেই হয়তো লক্ষ্য করেছ। এবং কে এই আচার্য প্রফুল্লচন্দ্র? আচার্য প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে একজন বাঙালি বিজ্ঞানী, সমাজ সংস্কারক, বিশিষ্ট শিক্ষক। ইনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। তাই তার স্মৃতিতে একজন মনীষী হিসাবে তার প্রতি শ্রদ্ধা জানাতেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও তার অফিস এবং ওয়েবসাইট দুটোতেই তার নাম ও ছবি ব্যবহার করেছে। পাশাপাশি আপনারা দেখবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে স্কুল ইউনিফর্ম পরা শিশুদের ছবিও ব্যবহার করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়েরও ছবি এবং অফিসের নাম বিদ্যাসাগর ভবন। তো প্রত্যেকটা মনীষীদেরকে শ্রদ্ধা জানাতেই তাদের নাম এবং ছবি ব্যবহার করা হয়েছে, এবং বিভিন্ন বিল্ডিংয়ের নামকরণও করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এগুলো লক্ষ্য করেছেন। অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই অফিসের নাম হচ্ছে নিবেদিতা ভবন। তো এই অফিসের নাম বা ওয়েবসাইটে ছবি ব্যবহার করে এই প্রাত মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করা হয়েছে বলে আমি মনে করি। আপনার ঠিক এরকম উত্তর হওয়া উচিত। নেক্সট হচ্ছে সিবিসিএস সিস্টেম কি? সিবিসিএস, দেখো, এগুলো একটু ডিফিকাল্টিস কোশ্চেন। এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে বা জেনে যেতে হবে, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ বাকিদের তুলনায় একটু এগিয়ে থাকবে। দেখো, উচ্চশিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে গিয়ে পছন্দ মতো বিষয় পড়ার জন্য দেশ জুড়ে সিবিসিএস বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। এটা দেশ জুড়ে হয়েছে। এই সিদ্ধান্ত ব্যবস্থায় নিজের পছন্দের বিষয় পড়া যায়। মানে এতদিন কলা বিভাগের পড়ুয়ারা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বিষয় পড়তে পারতেন না।
নতুন ব্যবস্থায় সেই সুযোগটাই করে দিয়েছে সিবিসিএস। পরবর্তী দেখো আমরা বোলপুর শান্তিনিকেতন অফলাইন ক্যাম্পাসে আমরা একটা কিন্তু এসএসসি যে গ্রুপ সিডি রয়েছে, সেই গ্রুপ সিডির একটা নতুন ব্যাচ কিন্তু আমরা স্টার্ট করেছি গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য। এই ব্যাচের ফিজ অত্যন্ত কম রাখা হয়েছে, মাত্র 1999, এবং এই ব্যাচ আমাদের হবে অফলাইন ক্যাম্পাসে বোলপুর শান্তিনিকেতনে। তো তোমরা যারা এই ব্যাচে আসতে চাও, এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এরপর আমরা দেখব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, চতুর্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা কি এবং কেন করানো হয়, এটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। বা তোমাকে এটা দেখো, এটাও খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ বিগত বছরেও কিন্তু এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে ক্যান্ডিডেটদেরকে। দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন নামে একটি বেসরকারি সংস্থা, বারবার দেখবে নামটা মনে হলেও সরকারি দেখে মনে হবে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন নামে যে বেসরকারি সংস্থা রয়েছে, এই সংস্থা শুধুমাত্র চতুর্থ শ্রেণীর বাচ্চাদের জন্য একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। বৃত্তি পরীক্ষা শুধুমাত্র চতুর্থ শ্রেণীতে পাঠরত বাচ্চারা অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষাতে যারা অংশগ্রহণ করে তাদের পরীক্ষা নিয়ামক সংস্থা মানপত্রও দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ র্যাঙ্ক করা ছাত্রছাত্রীদের পুরস্কারও দিয়ে থাকে। এখানে দুটো তিনটে বানান ভুল হয়েছে, তোমরা একটু এগুলোকে দেখে নেবে, ঠিক আছে? মানে এটা ঠিক বানানটা লিখবে, এখানে বানানটা ভুল আছে। দিয়ে থাকেন মূলত শিশুদের তো কোনো বোর্ড এক্সাম হয় না, বা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাও থাকে না। মানে তোমাকে যখন কাউন্টার কোশ্চেন করবে তার সম্ভাব্য উত্তরগুলো আমরা বলে দিচ্ছি। এই বৃত্তি পরীক্ষা হলো তারই একটা বিকল্প রূপ। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহ দিয়ে মূলত এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে পশ্চিমবঙ্গ স্কুল বিভাগের স্কুল শিক্ষা বিভাগের সিলেবাস কমিটিতে কারা আছেন? এই কমিটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের যে সিলেবাস কমিটি রয়েছে, বিশেষজ্ঞ কমিটি নামে পরিচিত সেই কমিটি। এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন অধিক মজুমদার, এবং ইনি পেশায় একজন অধ্যাপক। বর্তমানে এই কমিটির সদস্য হচ্ছে 22 জন, এবং এছাড়াও রয়েছেন 9 জন মেন্টর। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে সিলেবাস পরিমার্জন করাই হলো এই কমিটির প্রধান কাজ। এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে এই কমিটি কাজ করে এবং সম্পূর্ণ স্কুল শিক্ষা ক্ষেত্রে শ্রেণীভিত্তিক বিষয়ে সিলেবাস গঠন করে, এবং স্কুল শিক্ষা ক্ষেত্রে সিলেবাস আরও আধুনিক এবং বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে তোলাই হচ্ছে এই বিশেষজ্ঞ কমিটির প্রধান কাজ। মানে সিলেবাসটাকে একদম যথাযথভাবে সর্বভারতীয় যত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সঙ্গে যাতে উপযুক্ত হয়, সেটাই হচ্ছে এই কমিটির প্রধান কাজ থাকবে, বা সিলেবাস তৈরি করার কাজ থাকবে। তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, অগ্নিবীণা ইনস্টিটিউশন কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা সিবিটি এক্সাম দিয়ে, মানে আমরা সর্বভারতীয় পরীক্ষার কথা বললাম, তো তার মধ্যে একটা সর্বভারতীয় পরীক্ষা হচ্ছে সিবিটি এক্সাম, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ভারতবর্ষের যত তোমার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষাটা দিতে হবে। কোন ক্লাসের জন্য? যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে। তো যারা ক্লাস 11 বা 12-এ এখন পাঠরত রয়েছ, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই এক্সামের জন্য, সিবিটি এক্সামের জন্য যে সর্বভারতীয় পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন করিয়ে থাকি ক্লাস 11 এবং 12-এর বাচ্চাদের জন্য। তো সেখানে বিশ্বভারতী ছাড়াও আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন জেএনইউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকে। তো তাদেরকে ক্লাস 11 এবং 12-এ যারা রয়েছে, তাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, তবেই তারা কোনো রকম ড্রপ ছাড়াই ফার্স্ট ইয়ারের মধ্যেই ভর্তি হতে পারবে। তো তোমাদেরকে আমাদের সেপারেট ব্যাচ রয়েছে, ব্যাচ অলরেডি স্টার্টেড, এবং 21 তারিখ পর্যন্ত, এই মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা যদি ভর্তি হতে পারো,
যে সিইউইটি ব্যাচে, তাহলে কিন্তু তোমাদের ভর্তি ফিজের ওপর 50% কিন্তু অফ রয়েছে, 50% অফ রয়েছে ভর্তি ফিজের ওপর। ঠিক আছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কন্ট্যাক্ট করে নিও আমাদের সাথে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি আপনাকে বলে, স্যার ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে, তাহলে আপনি তাকে কি বলবেন? দেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা সিচুয়েশনাল বেসড কোশ্চেন, এবং পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা খুবই মানে ইন্টারভিউ আসার মতন একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনে কিন্তু অনেকেই ঘাবড়ে যায়। তো এই কোশ্চেনটাকে তোমাকে খুব সুন্দরভাবে উত্তর দিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। দেখো, এক্ষেত্রে আমি যেভাবে তোমাদের জন্য উত্তরটা রেডি করেছি সেটা হলো, প্রথমেই এক্ষেত্রে আমি বাচ্চাটাকে খুব মিষ্টি করে বলবো থ্যাংক ইউ। তারপর তাকে বলবো যে তোমরা তোমার বা তোমাদেরও খুব সুন্দর লাগছে। তবে এখানে তোমাকে কাউন্টার কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনের সম্ভাব্য একটা উত্তর তোমাদেরকে রেডি করে রাখতে হবে। একটা বিষয়ে আমাদের মাথায় রাখা দরকার, কোনো বাচ্চাকে যখন বলা হবে তোমাকে খুব মিষ্টি লাগছে বা সুন্দর লাগছে, তখন কিন্তু সে মনে মনে খুশি হয় এবং নিজেকে আরও গুছিয়ে রাখার চেষ্টা করে, বা তার জন্য আস্তে আস্তে কিন্তু সচেষ্ট হয়। তার মধ্যে আস্তে আস্তে সৌন্দর্যবোধ জন্মায় এবং সে নিজের যত্ন নিতে শিখবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতেই আমাদের সামনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমরা শিক্ষার্থীদের কল্যাণের কাজে সেই ব্যবহারটাকে বা সেই জিনিসটাকে ব্যবহার করব, যাতে শিক্ষার্থীর উন্নতির জন্য আমরা সেই সিচুয়েশনটাকে সেইভাবে সেটাকে কনভার্ট করে নেব। নেক্সট হচ্ছে বালা প্রকল্প কি? বালা জিনিসটা কি? দেখো, বালার পুরো নামটা থেকেই এর উত্তর আছে কিন্তু। বালা হচ্ছে বিল্ডিং অ্যাজ এ লার্নিং এইডস। এই বালা প্রকল্পের মাধ্যমে কি হয়, যে এর মাধ্যমে স্কুল বিল্ডিংকে লার্নিং হিসাবে ব্যবহার করা হয়, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুণগত উন্নতিতে সাহায্য করার চেষ্টা করা হয়। বালা প্রকল্পটি রূপায়ণের জন্য প্রাইমারি স্কুলকে গ্র্যান্ট হিসাবে 3,000 টাকা ব্যয় করার অনুমতি দিয়েছে। এছাড়া আপার প্রাইমারি স্কুলগুলোতে পেয়েছে 5,000 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলো পেয়েছে 7,000 টাকা ব্যয় করতে হবে, এবং ব্যয় করতে হবে কম্পোজিট স্কুল গ্র্যান্ট থেকে এই টাকাটি। পরবর্তী প্রশ্ন, যে কোনো শিশু ফেল করার অর্থ কী? মানে ফেল করার তোমার ডেফিনেশন বা সংজ্ঞা জানতে চেয়েছে। অর্থাৎ এতে শিক্ষকের বেশি দোষ নাকি শিক্ষার্থী দোষ, বিষয়টি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করুন। দেখো, তোমার দৃষ্টিভঙ্গি কী আছে তুমি সেটা আলোচনা করতে পারো, যে অ্যাকচুয়ালি ফেল জিনিসটা কী, মানে ফেলটা কার জন্য হয়েছে। এটা দেখো, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি একটা তোমাদের ইন্টারভিউয়ে কী যে বলতে হবে সেটা তো আমি বলবোই, তাছাড়াও দেখো আমি বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, তো আমি বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থাকে দেখেছি খুব কাছ থেকে, বা সেগুলো সংক্রান্ত পড়াশোনা করেছি। তাতে দেখো, গোটা বিশ্বের নিরিখে তুমি যদি দেখতে যাও, ভারতের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে তুমি ইউরোপের দেশগুলোতে যদি দেখো তাহলে দেখতে পাবে, ওখানে যদি কোনো একটি ছাত্র বা ছাত্রী ফেল ফেল তো দূরের কথা, নাম্বার যদি কম পায়, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু সেই শিক্ষকের কিন্তু। যদিও ভারতবর্ষে এরকম কিছু নেই, এবং এটা মনে রাখতে হবে যে আমি এটাকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যদি কোনো একটি ছাত্র বা ছাত্রী যদি খুব ভালো রেজাল্ট করে, যদি সেটাতে শিক্ষকের অবদান থেকে থাকে, তাহলে যদি কোনো ছাত্রছাত্রী ফেল করে থাকে, তাহলে সেটাতেও সেই ছাত্র বা সেই শিক্ষক মহাশয়ের কিন্তু অবশ্যই অবদান আছে বলেই ফেল করছে, বা নাম্বার কম পেলে সেটাও তার দোষ অবশ্যই আছে। যাই হোক, আমরা এই তর্ক বিতর্কতে যাব না। আমি তোমাদের ইন্টারভিউয়ে পাস করতে হবে, তো সেই ইন্টারভিউয়ে পাস করতে গেলে কী ধরনের উত্তর বলতে হবে যেটা কিনা তুমি ইন্টারভিউদেরকে স্যাটিসফাইড করতে পারবে, এবং সেই বিষয়টা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো, তোমাদের
এখানে বলতে হবে যে কোনো শিক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ সে কোনো একটি শ্রেণী থেকে পরের শ্রেণীতে উঠতে গিয়ে নির্দিষ্ট কোনো একটা বিষয়ে নির্ধারিত নাম্বারের চেয়ে কম নাম্বার পেয়ে অকৃতকার্য হয়েছে। সবসময় এমন বিষয়ে যে শিক্ষকের দোষ বিষয়টি এমন না দেখা উচিত, এমনভাবে বিষয়টি মানে সবসময় যে শিক্ষকেরই দোষ এইভাবে বিষয়টি দেখা উচিত নয়, এটা বলা হচ্ছে। যদি কোনো শ্রেণীতে অনেক শিক্ষার্থীর মাঝে দুই একজন শিক্ষার্থী ফেল করে, তার সমস্ত দায়ভার কিন্তু শিক্ষকের উপর বর্তায় না। সেটাও ঠিক, কারণ হচ্ছে স্কুলগুলোতে তুমি দেখতে পাবে যে শিক্ষার্থীর যে উপস্থিতি তাহলে কিন্তু সেটা খুব কম। এবার যদি শিক্ষার্থী না আসে, তাহলে অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি যদি কাউন্টার বলি যে তাহলে তোমাকে বাড়ি গিয়ে পড়িয়ে দিয়ে আসতে হবে। শিক্ষার্থী তোমার কাছে আসবে তবেই না তুমি তাকে পড়াবে। তাহলে সেই রকম তোমার ক্লাসে কিন্তু 100% উপস্থিতি খুবই কম থাকে। তাহলে সেই ক্লাস অ্যাবসেন্ট করলে তুমি কিভাবে সেটাকে রেকটিফাই করবে? এটাও খুব বাস্তব কথা। একজন শিক্ষক সর্বক্ষেত্রেই চেষ্টা করবেন যাতে করে ক্লাসের সব শিক্ষার্থী তার ক্লাসের দ্বারা সার্বিকভাবে উপকৃত হয়। তার জন্য তিনি যত ধরনের অভিনব পন্থা আছে সব অবলম্বন করে শিক্ষার্থীদের পড়ানো যায় তার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের দোষ কোনোভাবেই শিক্ষার্থীদের দোষ কোনো ক্ষেত্রেই সেইভাবে থাকে না। এটাও ঠিক পয়েন্ট যে শিক্ষার্থীদের দোষ কিন্তু সেইভাবে থাকে না, এবং শিক্ষককেও যাতে সেইভাবে পন্থা অবলম্বন করতে হবে যাতে সেইভাবে পড়ানোর চেষ্টা করতে হবে যাতে সার্বিকভাবে তার ডেভেলপ হয় এবং সে যেন এগিয়ে যায়। পরবর্তী কোশ্চেন দেখব। এইটা আজকের শেষ প্রশ্ন। কোনো শিক্ষার্থীর কোনো প্রশ্নের ভুল উত্তর দিলে আপনি কি করবেন? এর আগেও কিন্তু এরকম সিচুয়েশনাল বেসড আমরা অনেক কোশ্চেন বা উত্তর আমরা দেখেছি, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে আপনি কি করবেন? দেখো, প্রথমত সেটা আমাকে যেটা করতে হবে, প্রশ্নের উত্তর ভুল বা ঠিক কোন জায়গাটা দিয়েছে সেটা তাকে প্রথম জানাবো। যে প্রশ্নে সে উত্তর একটা দিল সেটা ভুল, কিন্তু ঠিক কোন জায়গাটা সেটা প্রথম তাকে জানাতে হবে। তারপর আমি তাকে ব্যাখ্যা করে জানাবো কেন তার উত্তর দেওয়াটা ভুল হলো। এরপর আমি তাকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করব বা সঠিক উত্তরটি তাকে জানিয়ে দেব। এই উত্তর জানিয়ে দেওয়ার পরে তাকে আমি আরও উৎসাহ দেব প্রশ্ন সঠিকভাবে বুঝে তার সঠিক উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি লক্ষ্য রাখবো সে যেন কোনোভাবেই নিরুৎসাহিত না হয়ে পড়ে বা সে কোনোভাবেই যেন অপমানিত না হয়, সেই বিষয়টি কিন্তু তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তোমাদের যদি কোনো আজকের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, বা এই সংক্রান্ত কি আপডেট করা যেতে পারে বা কি ডেভেলপ করা যেতে পারে সেটাও কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমরা সেইভাবে নিজেকে রেডি করব বা প্রিপেয়ার করব। জয় হিন্দ।